তো উজবেকিস্তান। উজবেকিস্তান মধ্য এশিয়ায় একদমই অনাবিষ্কৃত এক নাম। প্রায় 2 যুগ ধরে চলমান রক্ষণশীল নীতি কাঠামো ঝেড়ে ফেলে দেশটি এক ঝরঝরে মুক্ত বাণিজ্যের উঠোনে ঠিক এভাবেই স্বাগত জানাচ্ছে বাকি বিশ্বকে। কাউকে ডাকছে বিনিয়োগ করতে, আবার কাউকে প্রস্তাব দিচ্ছে উন্নয়নের সঙ্গী হতে। গ্যাসের মূল্য 5 সেন্ট, বিদ্যুতের মূল্য 4 সেন্ট এবং পানির পার কিউবিক মিটার হলো মাত্র 3 সেন্ট এবং 10 বছরের জন্য এখানে জমি ফ্রি দেওয়া হবে। আপনি ঠিকই শুনেছেন, অর্থলগ্নিতে এমন সব লোভনীয় সুবিধার নিশ্চয়তা এসেছে দেশটির সর্বোচ্চ পর্যায় থেকে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার নেতৃত্বে দেশটির সঙ্গে প্রথমবারের মতো স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে। এতে শেষ পর্যন্ত দূর হচ্ছে উজবেকিস্তান থেকে নামমাত্র শর্তে তুলা আমদানির বাধা। পাশাপাশি তুলা উৎপাদনে শীর্ষ 10-এ থেকেও পোশাক রপ্তানিতে তলানিতে থাকা দেশটি নিতে চায় বাংলাদেশের সাফল্যের অভিজ্ঞতাও। আমার এখন বাংলাদেশকে নিয়ে হিংসা হয়। আমাদের কাঁচামালের অভাব নেই, কিন্তু রপ্তানিতে আপনাদের চেয়ে আমরা বহু পেছনে। সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে তাই বাংলাদেশকে পাশে চাই আমরা। মিনিমাম 20 বছরের জন্য যে ইউটিলিটি, এটা যদি আমাদেরকে চুক্তিবদ্ধ হয়, ল্যান্ড ফ্রি 10 বছর পর কি প্রাইস হবে সেটা যদি আমরা ক্লিয়ার হয়, আমরা মনে করি এদেশে বিনিয়োগের জন্য সুন্দর একটি সুযোগ আছে। দেশটির সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ রয়েছে ইউরোপের। মাত্র 7 দিনে সেখান থেকে যে কোনো পণ্য পাঠানো যায় পোল্যান্ডে, গড়ে 20 দিনে পৌঁছানো যায় ইউরোপের যে কোনো বন্দরে। এই সুবিধা কাজে লাগিয়ে সিরামিক্স, ঔষধ, হোম অ্যাপ্লায়েন্স আর ইলেকট্রনিক পণ্যের রফতানির তালিকায় নতুন নাম যুক্ত করতে চায় বাংলাদেশ। এমনকি সেখানে উৎপাদিত পণ্য উজবেকিস্তানে বিক্রি কিংবা অন্য দেশে রফতানির দায়িত্বও নিতে চায় দেশটি। CIS যে কান্ট্রিগুলি আছে, 15 কান্ট্রি, এটা এখান থেকে এইসব জায়গাগুলিতে খুব সহজে কিন্তু এক্সপোর্ট করা যায় এবং ইউরোপেও। সেই ক্ষেত্রে আমরা মনে করি বিশাল একটি বাজার এখান থেকে একটি ধরা সম্ভব। কম্পিউটারের পর্দায় নিবিড় মনোনিবেশে গ্রাফিক্স ডিজাইন করতে থাকা ছেলেটি সদ্যই পেরিয়েছে উচ্চ মাধ্যমিকের গণ্ডি। কিন্তু কি অদ্ভুত কাণ্ড, এরই মধ্যে 7 সহযোগী নিয়ে সে তৈরি করে ফেলেছে নিজস্ব স্যাটেলাইট। এর পেছনে আছে $10 মিলিয়ন অর্থ ব্যয়ে তাসখন্দে তৈরি সুবিশাল এই ভবন, যার নাম ইনোভেশন পার্ক। এখানে বিজ্ঞানীদের তালিকায় যেমন স্কুল পড়ুয়া শিশু রয়েছে, তেমনি রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও। বয়সের গণ্ডিকে পাশ কাটিয়ে যাদের সবারই অভিন্ন লক্ষ্য নতুন নতুন আবিষ্কারে একে অন্যকে ছাড়িয়ে যাওয়া। অর্থের দিকে না তাকিয়ে আমরা একটা বড় স্বপ্ন নিয়ে এই ইনোভেশন পার্কটি তৈরি করেছি। উজবেক সরকার চায় প্রতিভাগুলো তাদের ইচ্ছা মতোই বেড়ে উঠুক। প্রযুক্তি নির্ভর যে আবিষ্কারগুলো দেখছেন, এগুলো আমাদের গর্বিত করে। এসব ক্ষুদে বিজ্ঞানীরা মাত্র 1.5 বছরের গবেষণাতেই তৈরি করেছেন আস্ত রোবট, অভিনব ডাস্টবিন, এমনকি জনমানবহীন ব্যাংক। ঠিক এই জায়গাটিতেই বহু পিছিয়ে থাকা বাংলাদেশ চায় অভিজ্ঞতা বিনিময় করতে। পাশাপাশি আলাদা উদ্ভাবনী মন্ত্রণালয় তৈরির কথাও ভাবছে সরকার। এদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সরকার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদের কাছে মনে হচ্ছে যে উজবেকিস্তানের সাথে বাংলাদেশের সরকারের এবং আইসিটি মন্ত্রণালয়ের একটা সমঝোতা স্মারক চুক্তি হওয়া প্রয়োজন। ইনোভেশনটা নিয়ে তারা যে একটা মন্ত্রণালয় করে ফেললো, এটা করার জন্য তারা 2টো আইন গঠন করতে পারে। আমাদের দেশে এটা করা সম্ভব কি সম্ভব নয় সেটা পরীক্ষা করার জন্য আমরা তাদের কাছে সেই আইনের কপি চেয়েছি। এত সব সম্ভাবনার আকাশে একচিলতে মেঘের মতো রয়েছে কিছু সংকট। দেশটির নেই নিজস্ব কোনো সমুদ্র বন্দর। ভিসা পেতে বাংলাদেশিদের এখনও নির্ভর করতে হয় দিল্লির উপর, এমনকি নেই সরাসরি ফ্লাইটও। যদিও উজবেক উপপ্রধানমন্ত্রীর আশ্বাস, ঢাকায় কনসুলেট স্থাপন আর ফ্লাইট চালুর বিষয়ে শিগগিরই আসবে সুখবর। কনসুলেট বা এমবাসি না থাকার কারণে আমাদের মানুষরা অনেক সমস্যায় ভুগছে তারা, এবং এটা ইতিমধ্যে আমি এদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে আমার যখন সাক্ষাৎ হয় তখন আমি এই বিষয়টি তার গোচরে এনেছি। আমরা কনসুলেট খোলার সঙ্গে বাংলাদেশে আবার সরাসরি ফ্লাইট চালু করতে চাই। যেহেতু একটা প্রস্তাব পেয়েছি, কাজটা সহজ হলো। মূলত মধ্য এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা আর ইউরোপে বাণিজ্য বাড়ানোর পথ বের করতেই 5টি খাতের ব্যবসায়ী, নীতি নির্ধারক সহ 30 সদস্যের প্রতিনিধি দলের এই সফর। সেই সঙ্গে নজর কাড়া সৌন্দর্য আর ইসলামী ঐতিহ্যে ভরপুর দেশটিতে কৌশলী বিনিয়োগ ও পর্যটন সম্ভাবনাকেও কাজে লাগাতে চায় ঢাকা।
সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজটকে। সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। অনুষ্ঠানের শুরুতেই দেখছিলাম একটি প্রতিবেদন। আমাদের আজকের আলোচনার বিষয় বাণিজ্যের নতুন দিগন্তে বাংলাদেশ। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দুজন অতিথি। চলুন শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আলী খোকন, সভাপতি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ লিয়াকত আলী, ডিএমডি ওয়ালটন গ্রুপ। আমরা কথা বলছিলাম আসলে একটা বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে। তো সম্প্রতি বাংলাদেশ থেকে 30 সদস্যের একটি প্রতিনিধি দল মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান সফর করেছে, এবং আপনারা জানেন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর এই দেশটিকে যে দেশগুলো প্রথম দিকে স্বীকৃতি দিয়েছিল, বাংলাদেশ তার মধ্যে একটি। এবং আরেকটি জিনিস যেটি হলো যে দুদেশের মধ্যে চমৎকার কূটনৈতিক সম্পর্ক থাকলেও বাণিজ্যের ক্ষেত্রে সেই রকম অগ্রসরতা আমরা দেখিনি। তো সম্প্রতি বাংলাদেশ সরকার এবং উজবেকিস্তান সরকার দুদেশই বেশ আগ্রহের সাথে এই বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে, এবং আলোচনার মধ্যেই আসলে আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলতে চাই। আমি প্রথমেই মোহাম্মদ আলী খোকন, জনাব খোকন, আপনার কাছে জানতে চাই যে সফরটি হলো এবং এখানে অনেক বিষয়ে কথা হয়েছে। মূলত বাংলাদেশ থেকে 5টি খাতকে অগ্রাধিকার দিয়েই এই আলোচনাগুলো এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং তার মধ্যে অন্যতম খাত হলো টেক্সটাইল খাত, এবং এই খাতে বেশ কিছু সফলতা আপনারা বলছেন যে এসেছে, এবং একটি সমঝোতা স্মারকও আপনারা সই করেছেন। সব মিলে এই সফরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ জুবায়ের আমাদের কাছে ডাকার জন্য। সেটা হলো যে সেন্ট্রাল এশিয়ার অন্যতম দেশ হলো উজবেকিস্তান। আমরা অনেকটা এটাকে বলতে পারি ইউরোপের করিডোর। যদি আমরা যে তুরস্ক থেকে ধরি দেখা যায় যে এই সেন্ট্রাল এশিয়ার উজবেকিস্তান ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে একটি সমৃদ্ধশালী একসময় দেশ ছিল। 1917 সালে বলশেভিক বিপ্লবের পরে দেশটি কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাথে একত্রিত হয়ে যায়। তার আগের ইতিহাস যদি আমরা ধরি 15th সেঞ্চুরি থেকে আমরা যদি ইতিহাস ধরি, সেখানে কিন্তু অনেক প্রখ্যাত লোকের জন্ম হয়েছিলেন। সেন্ট্রাল এশিয়ার এই দেশই জন্ম হয়েছিলেন তৈমুর লং, যাকে আমরা লং বলি, বা তার আমির তৈমুর বলে, যারা আমরা সমাধি দেখে এসেছি। এখানে জন্ম হয়েছিল অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের অগ্রদূত, এবং এখানে জন্মগ্রহণ করেছিলেন। সেখানে আমরা যদি দেখি ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছিলেন, অনেক সুফি সাধকের দেশ হতে শুরু করে আজকে ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের যে মোগলদেরও আসা হয়েছিল সেন্ট্রাল এশিয়া থেকে। ইতিহাস ঐতিহ্যের দিক থেকে এই দেশটি একটি সমৃদ্ধশালী দেশ, এবং আমরা যদি সোভিয়েত ইউনিয়নের পর থেকে 1991 সালে স্বাধীনতার পর থেকে এই দেশটিকে আমি ব্যক্তিগতভাবে চিনি একটি তুলা উৎপন্নকারী দেশ হিসেবে। টেক্সটাইল সেক্টরের সাথে আমার এই অগ্রযাত্রা, আমার এই সময়ে অতিবাহিত হয়েছে প্রায় 33 বছর। এই 33 বছরে আমরা দেখেছি স্বাধীনতার পরপরই আমরা 90-এর দশকের শেষের দিকে, প্রায় এন্ড অফ দ্য 19, আমরা 90-এর দশকের শেষের থেকে শুরু করে প্রায় 2010-11 সাল পর্যন্ত এই দেশে আমরা প্রচুর পরিমাণ তুলা আসতো। তুলা উৎপন্নকারী দেশ হিসেবে পৃথিবীর উৎপন্নকারী দেশের 6ম অবস্থানে আছে কিন্তু উজবেকিস্তান। এবং এক সময় আমরা সেই দেশ থেকে তুলা আনা বন্ধ হয়ে যায় দুটি কারণে। একটা, ইরানের তাদের ল্যান্ডলক কান্ট্রি হওয়া থাকা সত্ত্বেও তারা কিন্তু নিজস্ব কোনো পোর্ট ছিল না। বান্দারবাস পোর্টের উপরে যখন US আমেরিকার যখন এম্বার্গো দেওয়া হয়, তখন তারা কিন্তু শিপে। দ্বিতীয় ছিল তাদের ফোর্স লেবার, চাইল্ড লেবারের কারণে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক এম্বার্গো দেওয়ার কারণে কিন্তু আমরা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, তারা কিন্তু সেখান থেকে তুলা আমদানি করতে পারিনি। আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ 2017 সাল থেকে টেক্সটাইল মিনিস্ট্রি অফ টেক্সটাইল এবং টেক্সটাইলসে আমরা আলোচনা করে আসছিলাম যে কিভাবে তাদের সাথে আমাদের আরও বাণিজ্য করা যায়। সেই বাণিজ্যের দ্বারটা এবার আমরা সমাপ্ত করতে পারছি ওয়ার্ক কাজটাকে এই সফরের মাধ্যমে। আপনারা জানেন উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ার দেশের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট কটন উৎপন্ন করে, যারা 35 লক্ষ বেল তুলা উৎপন্ন করে প্রতি বৎসর। তাদের দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে আলোচনার বিষয়টি ছিল যে বাংলাদেশ মাত্র 1.5 লক্ষ বেল তুলা উৎপন্ন করে, বাকি 80 লক্ষ বেল তুলা তারা আমদানি করে। তারা যদি আমদানি করে যদি $33 বিলিয়ন রপ্তানি করতে পারে, জিরো কটন রপ্তানি উৎপন্ন করে মাত্র, তা আমরা কেন 35 লক্ষ বেল তুলা উৎপন্ন করে আমরা কেন পিছিয়ে আছি? তারা আমাদের থেকে প্রযুক্তি ও সহযোগিতা, আমাদের টেকনোলজিক্যাল মেধা, আমাদের বিজনেস এক্সপার্টিকে তারা নিয়ে জয়েন্ট ভেঞ্চার ইন্ডাস্ট্রি করার জন্য আপনি জানেন ইতিমধ্যে তারা আগ্রহ প্রকাশ করেছে। এবং সেই আগ্রহ প্রকাশ করার কারণে আমরা দীর্ঘদিন যাবত তাদের সাথে একটি MOU এবার সাইন করতে এই সফরে আমরা সক্ষম হয়েছি। যে MOU সিগনেচারের সময় আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের, মাননীয় প্রধানমন্ত্রীর, বেসরকারি বিষয় উপদেষ্টা জনাব সালমান এফ রহমান MP সাহেবের নেতৃত্বে
এই সফরে ছিল, তার সাথে ছিল আমাদের আইসিটির প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক সাহেব সহ আমরা যে সফর করেছি, সেই সফরে আমরা তাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে সেই আলোচনায় সে দেশের মন্ত্রী পর্যায়ে অ্যাসোসিয়েশনস, তাদের চেম্বার, তাদের বিভিন্ন দপ্তরের লোক আমরা আলোচনায় একটি যখন সমঝোতা স্বাক্ষরে বুঝতে পেরেছি, তখন আমরা একটা এমইউ সাইন করি। আমরা এমইউ সাইন করার দুটো কারণ ছিল। একটা কারণ ছিল, এবং সেই দেশের যে সুযোগ যেটা ছিল সেটা প্রথমত তাদের অ্যাভেলেবেল র ম্যাটেরিয়ালস, নাম্বার ওয়ান। তাদের ইউটিলিটির মূল্য একেবারে নগণ্য, মাত্র গ্যাসের মূল্য পার কিউবিক মিটার মাত্র 6 সেন্ট, বাংলাদেশে যার মূল্য প্রায় 17 সেন্ট আমরা যারা ক্যাপটিভ পাওয়ার ব্যবহার করি। এবং সেই দেশে বিদ্যুতের মূল্য মাত্র 4 সেন্ট পার কিলোওয়াট, যার বাংলাদেশের মূল্য প্রায় 12 সেন্ট। পানির মূল্য মাত্র 3 সেন্ট পার কিউবিক মিটার। সেক্ষেত্রে আমাদের দেশের পানিকে আমরা নিজস্ব উত্তোলন, আমাদের সঙ্গে পানি সাপ্লাই এখন পর্যন্ত সরকার দিচ্ছে না ইন্ডাস্ট্রিতে। তৃতীয়ত হলো তাদের পেট্রোল বা অক্টেনের মূল্য মাত্র 70 সেন্ট। তাদের শ্রমিকের সর্বোচ্চ মূল্য হলো $100 থেকে $200, যা আমাদের দেশের সমানই। এবং তাদের যেই ল্যান্ডগুলি আমাদেরকে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইকোনমিক জোনে, সেই ল্যান্ডগুলি 10 বছরের জন্য। ভূমির ব্যাপারটা নিয়ে আপনার কাছে আমরা আরেকটু পরে আসতে চাই। আমি জনাব লিয়াকত আলী আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা তো বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট তৈরি করেন এবং বাংলাদেশে আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন এই পণ্যগুলো ছড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনি আপনারা এখন রপ্তানির জন্য বিভিন্ন বাজারগুলো দেখছেন, সারা পৃথিবীতে আপনারা নতুন নতুন বাজার সন্ধান করছেন। সেই প্রক্রিয়ায় উজবেকিস্তানকে আপনার কতটা সম্ভাবনাময় মনে হয়, এবং যে প্রস্তাবনাগুলো আপনাদেরকে তারা দিয়েছে সেইটার সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। ডেফিনেটলি এই আমাদের যে ভিজিট উজবেকিস্তানে যে একটা ডেলিগেশন টিমের যে আমরা এই কিছুদিনের মধ্যে যে একটা সম্পন্ন করে আসলাম, খুবই গুরুত্ব বহন করে। তো বেসিক্যালি কিন্তু আমাদের এই দেশ থেকে যে প্রতিনিধি দল উজবেকিস্তান ভিজিট করে, সেখানে অনেকগুলো মোটামুটি 5টি হলো বেসিক আমাদের উদ্দেশ্য ছিল। তার মধ্যে পোশাক শিল্প একটি অন্যতম ছিল, এবং প্যারালালি আমাদের যেটা আমরা মনে করি যে গ্রোয়িং হবে, আমরা আমাদের দ্বিতীয় একটি পোশাক শিল্পের মতো আমরা আবার আরেকটি সেক্টরকে নিয়ে আমাদের দেশ বা সবাই আমরা যেখানে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে বিকশিত করা, সেটা হলো আইটিএস বা আমরা টেকনোলজি বেস ইন্ডাস্ট্রিটাকে কীভাবে আমরা গ্রোয়িং আপ করতে পারি। এবং সেটাকে উদ্দেশ্য নিয়ে আমি মনে করি যে আমাদের এই ভিজিটটি সার্থক, কারণ আমরা ওই দেশের যে আইসিটি আইটি সেই মন্ত্রণালয়ের মিনিস্ট্রির যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় বা অ্যাডভাইজার, ওনাদের সাথে কিন্তু আমরা মিটিং করতে সক্ষম হয়েছি। এবং সেই মিটিংগুলোর মধ্য থেকে কিন্তু ওই দেশের যে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের যে ফরেন ডিপার্টমেন্ট তাদের হেডদের সাথে কিন্তু আমাদের একটি ফ্রুটফুল একটি মিটিং হয়, যে মিটিংয়ের মাধ্যমে ওরা ওদের যে হাইটেক ইন্ডাস্ট্রি হাইটেক পার্ক আছে ওদের, সেই হাইটেক পার্কে আমাদেরকে মানে 2 ওয়েতে ইনভেস্ট করার জন্য প্রপোজ করে। একটা হলো ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে আমরা যেতে পারি, আরেকটা হতে পারে না আমরা সরাসরি ইনভেস্ট করব, এবং বাট ইনভেস্টের মধ্যে তাদের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো কমপ্লিট করে সরাসরি ইনভেস্টমেন্ট করার প্রপোজাল তারা দিয়েছে আমাদেরকে। আরেকটি দিয়েছে না, তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে যদি আমরা যেতে চাই। বাট ওভারঅল যে বিষয়টি তারা চাচ্ছে, এক হলো ইনভেস্টরকে আকৃষ্ট করতে চাচ্ছে, দ্বিতীয় হলো যে তারা টেকনোলজি বেস যে নলেজ শেয়ারিংটা তারা নিতে চাচ্ছে। তো আমাদের কাছে এটা অবশ্যই একটা অপরচুনিটি মনে হচ্ছে, এই কারণে যেহেতু একটি সিআইএস কান্ট্রিভুক্ত যে 9টি কান্ট্রি রয়েছে তাদের একটি হাব ধরতে পারে উজবেকিস্তানকে। তো আমরাও এটাকে আমাদের যে গ্লোবাল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে তারা এটাকে এখন স্টাডি করে তারা দেখবে যে কতটুকু ভায়াবল হয় টু ইনভেস্ট দ্য উজবেকিস্তান। এবং তারা যে অফারটি দিয়েছে যে কি ওরা ইয়ারলি মিনিমাম 5 লাখ পিস আপনার কম্প্রেসর, 2 লাখ পিস আপনার ল্যাপটপ এবং হোম অ্যাপ্লায়েন্সগুলো তারা ওই দেশে নিতে চায়। এবং ওই দেশে সিবিও আকারে না, তারা আমাদের শর্তটা এইভাবে দিয়েছে, এসকেডি মোডে আমি ওই দেশে পাঠাবো, তারা আমাদেরকে একটা প্রোডাকশন প্ল্যান্ট দিবে, সেই প্ল্যান্টের মধ্যে আমরা উৎপাদন করার পাশাপাশি লোকাল সেলস এবং সিআইএস কান্ট্রিগুলো যে কান্ট্রিগুলো আছে সেখানে এক্সপোর্ট। এই ধরনের একটি অফার আমরা মনে করি অবশ্যই আমাদের জন্য একটি সুখবরের বার্তা বহন করে। মানে আমরা তো এখন যে অবস্থায় রয়েছি সেটা হলো যে ওই দেশগুলোর সাথে আমাদের যোগাযোগ এখনো পর্যন্ত সীমিত আকারে, অর্থাৎ আপনারা যদি সেখানে উৎপাদন করেন এই পণ্যগুলো বিক্রি কিংবা সেই সব দেশে রপ্তানির দায়িত্ব কি উজবেকিস্তান নেবে, এরকম কোনো প্রতিশ্রুতি পেয়েছেন? হ্যাঁ, সেই দিকগুলো এখন আমরা 2 দেশের যে প্রতিনিধি দল এগুলোকে নিয়ে চুলছেরা বিশ্লেষণ করে দেখা হচ্ছে যে
আমাদের বটলনেকটা কোথায়, বা আমরা আদৌ এটা ভায়াবল কিনা, বা ভায়াবল হলে সেটা দুই দেশের জন্য উইন ইন সিচুয়েশন হতে হবে। কারণ আমি গেলাম, ওরা কি আমাকে যে সুবিধাগুলো দিবে, ওরা যেমন লজিস্টিকের জন্য আমাদেরকে অফার দিয়ে যে 50% লজিস্টিক কস্ট ওই দেশ বেয়ার করবে। সে ধরনের এখান থেকে যদি আমি উজবেকিস্তানে কোনো র মেটেরিয়াল পাঠাই, তার জন্য 100 টাকা কস্ট থাকে লজিস্টিকে, 50 টাকা তারা বের করবে, 50 টাকা আমার। এই ধরনের অনেকগুলো তারা ইনসেন্টিভ পলিসি তারা ইতিমধ্যে তারা প্রিপেয়ার করেছে এবং আমাদের প্রপোজাল দিয়েছে। তো আমাদের যে গ্লোবাল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট এটা ফিজিবিলিটি স্টাডি করে দেখে আমাদেরকে একটা রিপোর্ট প্রদান করবে। সেই রিপোর্টের বেসিসে আমরা আবার তাদের সাথে মিটিং করব, মিটিং করে তারা যদি আমাদের সাথে একমত পোষণ করে দেন আমরা মনে করি আমরা এখানে ইনভেস্ট করবো। এবং ইনভেস্টে আমাদের যেটা মেইন লক্ষ্য হলো যে উজবেকিস্তানকে হাব করে যে 9টি কান্ট্রি আছে, সেই 9টি কান্ট্রিকেও আমরা যাতে করে এই আমাদের বাংলাদেশের পণ্য রপ্তানি করতে পারি। জি, আমি বুঝতে পারছি আপনারা আসলে আপনারা যে চিন্তাটা করছেন যে মধ্য এশিয়ায় প্রবেশের ক্ষেত্রে উজবেকিস্তানকে আপনারা একটা গেটওয়ে হিসেবে ব্যবহার করছেন। জনাব মোহাম্মদ আলী খোকন, আমরা চুক্তির কথা বলছিলাম। ইতিহাসে প্রথমবার উজবেকিস্তানের সাথে বাংলাদেশ কোনো ধরনের বাণিজ্য চুক্তি করেছে, যেটির প্রথম এবং অগ্রনায়ক আপনাদেরকেই আমরা বলতে চাই, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, আপনাদের পক্ষ থেকে সেটি করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী আমরা যতটুকু জেনেছি যে তারা 10 বছরের জন্য ভূমি ব্যবহার একেবারেই বিনামূল্যে বাংলাদেশকে দিতে চায়। এই চুক্তির আসলে পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথাই এরই মধ্যে আপনারা বলছেন। আসলে চুক্তির সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। এবং আরেকটা জিনিস আমি জানতে চাই আপনার কাছে যে সেখানে শিল্প কিংবা বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা বাংলাদেশ সরকার থেকে কি ধরনের সহযোগিতা চান? আচ্ছা, ধন্যবাদ জুবায়ের। আমি যে বিষয়টা ওদের সাথে আমাদেরকে যে বিষয়গুলি তারা প্রস্তাবনা দিয়েছে, আমরা তার বিপক্ষে আরেকটি টার্মস অফ রেফারেন্স পাঠিয়েছি আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের দপ্তরের মাধ্যমে। আমরা এম্বাসিকে সেটা জানাবো। সেটা হলো তাদের যে ইকোনমি জোনের জমিগুলি আমাদেরকে দিবে সেটা 10 বছরের জন্য তারা বলতেছে ফ্রি। ইউটিলিটির বিষয়ে যেটা আমি একটু আগে বলেছি। এবং আরেকটা বিষয় হলো যে আপনি উজবেকিস্তান থেকে আপ টু পোল্যান্ড পর্যন্ত তাদের ট্রেন সার্ভিস আছে, যেটা হলো আপনার পণ্যকে আপনি পোল্যান্ড পর্যন্ত নিয়ে যাবেন। পোল্যান্ড থেকে আপনি যে কোনো জায়গায় কন্টেনারের মাধ্যমে ইউরোপিয়ান যে কোনো পোর্টে আপনি পৌঁছতে 20 দিন সময় দরকার, যেটা বাংলাদেশ থেকে পৌঁছার জন্য কিন্তু 2 থেকে 3 মাস সময় লাগে ইউরোপিয়ান যে কোনো পোর্টে মাল পৌঁছতে। এটা একটা সুযোগ, বড় সুযোগ। দ্বিতীয় সুযোগ হলো যে সিআইএস কান্ট্রির টোটাল লোক সংখ্যা 310 মিলিয়ন পিপল। তার অর্থ এটাও একটা বিশাল একটা বাজার, 35 কোটি লোকের, প্রায় 31 কোটি লোকের বিশাল একটা বাজার। তাছাড়া ইউরোপের একটা মার্কেট। এছাড়া আপনি দেখেন টেক্সটাইলের জন্য তারা জিএসপি প্লাস তারা কিন্তু পেয়েছে। তাদের উপর থেকে চাইল্ড লেবারের যে এম্বার্গো ছিল সেটা উঠে হয়েছে। এবং জিএসপি প্লাস সিএস কান্ট্রি অ্যান্ড প্লাস ইউরোপিয়ান, তারা ইউরোপের কিন্তু করিডোর। একদিকে যদি আমরা ইউরোপকে ধরি, সেদিকে আমাদের জন্য বিশাল আমাদের বাজারটা ইউরোপ বেস কিন্তু সবচেয়ে বেশি। আমরা মাত্র আমেরিকান মার্কেটে আমাদের টোটাল এক্সপোর্টের মাত্র 6 বিলিয়ন থেকে 7 বিলিয়ন ডলার আমরা আমেরিকা করি। বাকি পুরো মার্কেটটা কিন্তু আমাদের ইউরোপের মার্কেট। আমরা সেন্ট্রাল আমেরিকাতে অল্প কিছু মার্কেট 1 বিলিয়ন, এখন আমরা করছি যেটা জাপান মিলিয়ে অন্যান্য মার্কেটে 1 থেকে 1 বিলিয়ন ডলার। সেন্ট্রাল আমেরিকাতে আমরা 1 থেকে 2 বিলিয়ন ডলার করছি। আর বাকি পুরো মার্কেটটা কিন্তু আমাদের ইউরোপ বেস। আমরা যদি আমাদের টেকনোলজি যদি এখান থেকে নিয়ে যেতে পারি, আমরা যদি এই দেশ থেকে যদি আমাদের টেকনোলজি ব্যবহার করে, আমরা যেটা শর্ত টার্মস অফ রেফারেন্সে আমরা তাদেরকে বলেছি যে তুমি 10 বছর পর যে আমাকে ল্যান্ডটা দিবা, 10 বছর ল্যান্ডের স্ট্যাটাসটা কী হবে আমাকে ক্লিয়ার করো। আমাদের যে ইউটিলিটির প্রস্তাব দেওয়া হচ্ছে 6 সেন্ট, আমরা বলছি 10 বছরের জন্য আমরা এই প্রাইসটাকে লক চাই। 10 ইয়ার্স আমি বিনিয়োগ করতে যাব, একটা অ্যাসেসমেন্ট রিটার্ন ব্যাক অফ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ দ্য লোন, রিটার্ন অফ আমার ফান্ড, ইকুইটি, তার 10 ইয়ার্স আমরা বলছি এটাকে লকডাউন করতে হবে। এবং প্রতি 2 বছর পরে তোমরা বৃদ্ধি করবে, সেটা সাবজেক্ট টু ডিসকাস উইথ দ্য ইনভেস্টর। আমরা সেটা লিখেছি। সেকেন্ড, আমরা রিপেট্রিয়েটের কথা উল্লেখ করি। রিপেট্রিয়েটের বিষয়টা একটু ক্লিয়ার করি যে আমার দেশের শ্রমিক আমরা যেটা নিব মিনিমাম 30% আমার দেশের লোককে জন্য জনসংখ্যা আমরা সেটা নিব মিনিমাম। এবং টেকনিক্যাল লোকের বেলায় আমরা যেটুকু দরকার সেটা আমরা নিব। সেই লোকরা যেন এই টাকাটা রিমিটেন্স হিসেবে রিপেটে আমার আনতে পারে। তাহলে একসময় আমার দেশের শ্রমিক বাইরে গিয়ে বিদেশি শ্রমিক ইন্ডাস্ট্রি চাকরি করতো এবং সেখানে তারা অনেক অত্যাচারিত হতো। এখন আমার যদি দেশের শ্রমিক আমার দেশের বিনিয়োগ ইন্ডাস্ট্রিতে চাকরি করে, সেই যদি রিমিটেন্স যে টাকাটা আনতে পারে, এটা ডাবল একটা বিষয়। একটা দেশ কিন্তু বৈদেশিক মুদ্রা পাইলে শ্রমিকের টাকাটা। দ্বিতীয়ত হলো আমরা যে বিনিয়োগ করে যেন সেই টাকাটাকে ডিভিডেন্ড লভ্যাংশের টাকাটা যেন আমরা আমাদের দেশে আনতে পারি, এটা হলো আমাদের সেকেন্ড আরেকটা কন্ডিশন ছিল। চতুর্থ হলো যে আমরা যদি কখনো ক্যাপিটাল গেইনকে 10-15 বছর আমি ইন্ডাস্ট্রি চালাবো না,
আমি জয়েন্ট ভেঞ্চার করতে গিয়ে আমি প্রজেক্টকে আমি আমার ক্যাপিটাল গেইনকে নিয়ে চলে যাবো, আমার ক্যাপিটাল গেইনটার জন্য রিপেট্রিয়েশন কন্ডিশনে সেটা আছে যে আমরা ক্যাপিটাল গেইনটার জন্য দেশে আসতে পারি। তো এতে করে যে জিনিসটা দাঁড়াবে, আপনি দেখেন যে উজবেকিস্তান কিন্তু প্রায় 35 লক্ষ বেল তুলো উৎপন্ন করে, তার পাশে আরও দুটি দেশ আছে যারা 11th, একটা দেশ হলো 10th লার্জেস্ট, ওয়ার্ল্ড লার্জেস্ট কটন গ্রোয়িং কান্ট্রি, একটা তুর্কমেনিস্তান, একটা কাজাকিস্তান। তাহলে আপনি যদি সেখানে কাঁচামালটা যদি পান, প্রথম কত হলো কালরামাদের প্রথম আপনার ল্যান্ড কস্ট কমে যাচ্ছে। এর মধ্যে তারা ইকোনমিক জোন সবচেয়ে বড় যেটা সেটা করছে বোখারা, আপনি নিশ্চয়ই দেখেছেন, আমাদের সাথে গিয়েছেন, সেটা হলো তাসখান, সামারকান্দ, বোখারাতে। বোখারা হলো তাসখান থেকে যদি আপনি ইউরোপের দিকে অনওয়ার্ড যদি যান, ইস্টের দিকে যান, 700 কিলোমিটার অ্যাডভান্স, কিন্তু তার অর্থ 700 কিলোমিটার রাস্তা আপনাকে কম পাড়ি দিতে হবে। এবং ওরা কিন্তু ইকোনমিক জোনটা বোখারা করছে। আর বর্তমান তাদের টেক্সটাইলটা আছে ফারগান স্টেটে, ফারগানে আছে। তারা ফিজিবল মনে করতেছে যদি বোখারা করা হয়, সেখান থেকে ট্রেন সার্ভিসটা আপ টু পোল্যান্ড পর্যন্ত তাদের 7 days টাইম দরকার। এবং আমরা যেটা দেখেছি যে তাদের রেল নেটওয়ার্ক সেটি কিন্তু বিশাল খুবই ব্যাপার, চমৎকার, এবং আমার মনে হয় যে উপমহাদেশের অন্যান্য দেশের জন্য এটি কিন্তু খুবই উদাহরণযোগ্য এটা একটা বিষয়। দ্বিতীয় হলো, আমরা বিদেশি যে সমস্ত মেশিনারি কোম্পানি আছে, আপনি জানেন আমাদের টেক্সটাইল সেক্টরের মেশিনারিজ ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং ইউরোপিয়ান বেস, জার্মানি, সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স। আমরা বাইদেশ তাদের সাথে যারা আমাকে টেক্সটাইল তাদের সাথে কথা বলেছি, তারাও আমাকে সাথে আগ্রহ প্রকাশ করছে। এবং সেখানে আমি বলছি যদি বিনিয়োগ করা হয় সেখানে মেশিনারিজের সাপ্লায়ার্স ক্রেডিট অথবা আপনার অন্যান্য ফরেন ফাইন্যান্স, দে আর ইন্টারেস্টেড, যদি ওইখানে বিনিয়োগ করা হয়, তারা ফরেন ফান্ডের ব্যাপারে আমরা আলোচনা করেছি। দূরত্ব কম হওয়ার কারণে সেখানে মেশিনগুলো পৌঁছাতেও কম সময়ের দরকার হবে। আমরা আপনার কাছে আবার আসবো। আমি জনাব লিয়াকত আলী আপনার কাছে একটু জানতে চাই যে আমরা ঘুরে দেখেছি উজবেকিস্তানে মাত্র একটি প্রতিষ্ঠান আর্টেল, যেটি হোম অ্যাপ্লায়েন্স, টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এগুলো উৎপাদন করছে, এবং এই কোম্পানিটি 4-5 বছর আগ পর্যন্ত তাদের রাষ্ট্র নিয়ন্ত্রিত ছিল সম্পূর্ণ। সম্প্রতি তাদের যে মুক্ত বাণিজ্য অর্থনীতির যে নতুন নতুন ধারা তারা প্রয়োগ করছে বা আবিষ্কার করছে, সেইখানে তারা চাচ্ছে এইগুলোকে বেসরকারীকরণ করতে। আপনারা সেখানে যে আলাপ আলোচনাগুলো করেছেন, মাত্র একটি কোম্পানি এই পুরো দেশটিতে, সেখানে প্রবেশের ক্ষেত্রে এটি কি একটা বড় ধরনের সুযোগ কিনা? না, গুড। ওখানে আমরা অবশ্যই এই সেক্টরে আর্টেল ওই দেশের জন্য একটা লোকাল ব্র্যান্ড। বেসিক্যালি কিন্তু প্রত্যেকটি দেশই চায় তাদের নিজস্ব একটি ব্র্যান্ড গ্লোবালি এটা ফ্লারিশ হোক। তো সেই চেষ্টা আমরা করে যাচ্ছি যে ওয়ালটন একটি কীভাবে গ্লোবাল ব্র্যান্ডের দিকে আমরা এই দেশকে প্রতিনিধিত্ব করতে পারি। তো সেক্ষেত্রে তারা কিন্তু এই আর্টেলের মাধ্যমে, যে আর্টেল ব্র্যান্ড তা না, সে তার এই আউটলেট অনেকগুলো আছে, এই আউটলেটের মধ্যে আর্টেল প্যারালালি আরও যে সমস্ত ইলেকট্রনিক্স পণ্যগুলো আমাদের গ্লোবাল ব্র্যান্ডগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের, সেগুলো কিন্তু ওখানে রাখে। তো সবাই এই আর্টেল বলি বা আর্টেলে যে সমস্ত ইলেকট্রনিক্স পণ্যগুলো বাজারজাত করে যাচ্ছে, সব কিছু কিন্তু ওদের দেশের যে হাইটেক পার্ক ওখানে কিন্তু সংযোজন করে যাচ্ছে। তো তারা যেটা চাচ্ছে যে আর্টেল এবং অন্যান্য যে ব্র্যান্ড, সেটা তাদের যে চাহিদা যতটুকু বা এক্সপোর্ট করতে তাদের যে চাহিদা লাগে, সেই তুলনায় কিন্তু অতটা অত সাপোর্টিভ না। এবং ইন দ্য মিন টাইম আর্টেলের তাদের যে ধারণা যে আর্টেলের টেকনোলজিটা তারা অতটুকু ডেভেলপ করতে পারে না, দে আর ট্রাইং। তো ইন দ্য মিন টাইম তারা আরও কিছু ইনভেস্টরকে নিতে চায়, যাতে করে টেকনোলজিতে তারা স্ট্রং হতে চায়। তাই আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় যে তারা আমাদের একটি সক্ষমতার প্রকাশ দেওয়ার সময় যে বিদেশি দেশও আমাদেরকে রিকোয়েস্ট করে ইনভেস্ট করার জন্য। তাদের কাছে আমরা তারা তাদের কাছে এইটাই ধারণা যে ওই আমাদের নলেজ তাদের থেকে বেটার। সো এটা কিন্তু আমাদের এক ধরনের, কিন্তু আমি মনে করি যে আমাদের সক্ষমতার প্রকাশ এবং আমাদের এই দেশ যে উন্নতির দিকে যাচ্ছে তার একটি প্রকাশ। তো তাদের সাথে আর্টেলের সাথে আমাদের মিটিং হয়েছে, তাদের এই যে হাইটেক পার্ক যে অথরিটি তাদের সাথে মিটিং হয়েছে, আইসিটি যে অ্যাডভাইজার, আইসিটি প্রতিমন্ত্রী, ওনাদের সাথে মিটিং হয়েছে। প্রত্যেকেই চাচ্ছে যে এইটা বিশেষ করে কম্প্রেসর এবং আইটি রিলেটেড প্রোডাক্ট এবং হোম অ্যাপ্লায়েন্স, এই তিনটা সেক্টর তারা খুবই গুরুত্ব দিচ্ছে যে কীভাবে আমাদের দেশের এই প্রোডাক্টগুলোকে তাদের দেশে নিয়ে সংযোজন এসকেডি মোডে কিন্তু নিয়ে আমরা ওদের দেশে উৎপাদন করে লোকাল মার্কেট এবং ওই দেশ থেকে এক্সপোর্ট। এটা তারা তিনটা ওয়েতে আমি ইতিমধ্যে মেনশন করলাম, যে একটা হলো ডিক্লাইম করতে পারি, একটা তাদের জয়েন্ট ভেঞ্চার করতে পারি। সো
তো আমরা মনে করতেছি যে এটা যদি ভায়াবল হয়, যেটা খোকন ভাই মেনশন করলেন, ওই দেশে কিন্তু অনেকগুলো অপরচুনিটি রয়েছে, যেমন গ্যাস, বিদ্যুৎ, ল্যান্ড, হ্যাঁ, এগুলো কিন্তু চোখে দেখা যায় একটু অপরচুনিটি। আমরা যদি কম্পেয়ার টু বাংলাদেশ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকখানি হবে। আবার অপরচুনিটি যেমন রয়েছে, তার সাথে কিন্তু আবার কিছু নেগেটিভ দিক রয়েছে, যে ওই দেশের লেবার কস্টটা সো হাই, ওই দেশ কিন্তু ল্যান্ড ব্লক একটি কান্ট্রি, তারপরে ওই দেশের জনসংখ্যা কিন্তু কম, এবং আমাদের দেশ থেকে যে লেবার যারা, তাদেরকে আমরা ওখানে কত পার্সেন্ট নিতে পারবো, কিভাবে অ্যাডপ্ট করতে পারবো, এই সার্বিক বিষয়গুলো যখন আমাদের এই ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে উঠে আসবে, এবং একটা দিক ভালো আমি বলতে পারি যে উজবেক গভর্নমেন্ট খুবই পজিটিভ যে আমাদেরকে সেখানে আমন্ত্রণ করার জন্য। সো আমি মনে করি আমাদের কী কী বটল নেক এবং ওরা কী কী আমাকে সাপোর্ট দিতে পারে, এই জিনিসগুলো যদি আমরা মিটিয়ে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই উজবেক নেক্সট ডেস্টিনেশন হবে ইনভেস্ট করার জন্য। এবং খোকন ভাই যেটা মেনশন করলেন যে ওখান থেকে ইউরোপ কান্ট্রিগুলো কিন্তু ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারবো। জনাব মোহাম্মদ আলী খোকন, জি আমি বুঝতে পারছি জনাব মোহাম্মদ আলী খোকন, আমরা দেখছি যে কোনো শিল্প কারখানা স্থাপনে বাংলাদেশে বড় মাথা ব্যথার কারণ জ্বালানি, এবং এই উজবেকিস্তানে প্রচুর গ্যাসের মজুদ আছে ইতিমধ্যে আমরা জেনেছি, এবং বাংলাদেশ থেকে কিছু শিল্প কারখানা যেগুলো গ্যাস নির্ভর, সেগুলোও সরকার চিন্তা ভাবনা করছে যে সেটি উজবেকিস্তানে ট্রান্সফার করা যায় কিনা। এই যে চিন্তাটা, এর আসলে এই চিন্তাটা নিয়ে আপনার অভিমতটা কি? আমি বলবো আসলে বাংলাদেশে যতদিন জ্বালানি ছিল, গ্যাস ছিল, সরকার যথেষ্ট সহযোগিতা করছে। বিশেষ করে আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যার নেতৃত্বে আজকে দেশ সারা পৃথিবীর বুকে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছে, এবং উন্নত বিশ্ব ইনশাল্লাহ আমরা আগামী দিনে উন্নত বিশ্বে পৌঁছবো। এবং বাংলাদেশের গ্রোথ দেখে আজকে আমি দেখলাম একটা রিপোর্টে, বাংলাদেশের গ্রোথ কিন্তু অনেকটা আমাদের যে জিডিপি, পৃথিবী এশিয়ার মধ্যে আমরা কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী আমাদের জিডিপি। এবং আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর ওনার যে উদ্যোগ, বাংলাদেশ তার নিজস্ব গণ্ডি পেরিয়ে এখন বাহিরে কিছু করার চিন্তা ভাবনা করতে যাচ্ছে, এবং বাহিরের দেশগুলি বাংলাদেশকে একজন এক্সপার্টি হিসাবে এবং বাংলাদেশের মানুষের অভিজ্ঞতাকে তারা জয়েন্ট ভেঞ্চারে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ, এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। যেহেতু আমি মনে করি বাংলাদেশে দিন দিন শিল্প কারখানা বাড়ছে এবং আমাদের উৎপাদনও বাড়ছে, আমরা বাংলাদেশের যদি কিছু শিল্প ইন্ডাস্ট্রি যদি আমাদের গ্যাসের অপ্রতুল্য থেকে থাকে, যে বিষয়টা হলো যে এলএনজি এনে ইন্ডাস্ট্রি করে কতটুকু ফিজিবল হবে, সেই ক্ষেত্রে যদি এই সুযোগটা সরকার করে দেয় যে আমরা কিছু ফ্যাক্টরিকে রিলোকেশন করতে পারি, আর যে সকল ফ্যাক্টরি আমাদের গ্যাস বেস না, জ্বালানি বেস না, জ্বালানির উপর নির্ভর না, সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলি বাংলাদেশের মধ্যে করার জন্য যদি কিছু ইনসেন্টিভ দিয়ে করার দেওয়া হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশে থেকে ওই দেশে গিয়ে সরকার পর্যায়ে যদি এটা ভালোভাবে রাষ্ট্রীয়, আমরা যেই টার্মস অফ রেফারেন্সগুলি পাঠিয়েছি, এগুলো যদি রাষ্ট্র পর্যায়ে যদি ওই দেশের সাথে চুক্তিগুলি করে, তাহলে আমি মনে করবো আমাদের বিনিয়োগ সে দেশে নিরাপদ হবে। এক্ষেত্রে একটা বাধা আমরা দেখছি যে এই দেশটির সাথে বাণিজ্য কিংবা অর্থনীতি যে সম্পর্ক সেটি এস্টাবলিশ করার ক্ষেত্রে যে বাধাটা সবচেয়ে বড় দেখা যাচ্ছে যে সরাসরি বিমান যোগাযোগ সেটি দীর্ঘ বছর যাবৎ, প্রায় 20 বছর যাবৎ বন্ধ রয়েছে। আরেকটি হলো ঢাকায় কোনো কনসুলেট না থাকায় বাংলাদেশ থেকে কাউকে উজবেকিস্তানে যেতে হলে দিল্লি এম্বাসিতে তাদের অ্যাপ্লাই করতে হয়। এই যে বাধাগুলো আছে, এগুলো দূর করার জন্য আপনারা তো একটি উচ্চ পর্যায়ের মিটিং করেছেন তাদের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে। এই যে মিটিংগুলোর ফলাফলটা কি আসলে? আমি মনে হয় এটা অত বিশাল বড় কিছু নয়। কূটনৈতিক অফিস যে কোনো সময় করা যায়। আমরা যদি আমাদের সাথে তাদের বিনিয়োগ চুক্তি হয়ে যায়, সেই চুক্তির মধ্যে একটা জিনিস থাকবে, সেটা হলো বাংলাদেশে তাদের কনসুলেট অফিস করাটা। চুক্তির মধ্যে আমরা যখন যাব, বাণিজ্যিক ফুল চুক্তি সরকার পর্যায়ে যখন করবে, তখন এটা আমাদের থাকতে হবে এটা। আর দ্বিতীয় কথা, বিমান যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারে, এটা জাস্ট একটা সরকার টু সরকার যদি কথা বলে। এর আগে উজবেকিস্তানের একসময় ডাইরেক্ট ফ্লাইট এখানে আসতো, কিন্তু উজবেকিস্তান কিন্তু একটা সুন্দর কিন্তু একটা ট্রানজিট পয়েন্ট টু কানেক্ট দ্য ইউরোপ। এখন বিমান যদি তার ফ্লাইটটা যদি যেই ফ্লাইটটা লন্ডনে যায় সেটা যদি উজবেক হয়ে যদি যায়, সেক্ষেত্রে বিমান কোনো লোকসান দিচ্ছে না, কারণ তার ফ্লাইটগুলি প্যাসেঞ্জারগুলি তো যাচ্ছে হলো বেশিরভাগ লন্ডন বেস। যে ফ্লাইটগুলি ইটালি যাচ্ছে, প্রচুর আমাদের দেশের প্রচুর লোক ইটালি যাচ্ছে, যদি ইটালি ট্রানজিট পয়েন্টটা যদি আমরা যদি উজবেক করি, সেটা বিমানের জন্য অসুবিধা নয়। আবার সেম যদি উজবেকিস্তান যদি কোনো ফ্লাইট নিয়ে তারা যদি ঢাকা আসে, সেই ফ্লাইটের প্যাসেঞ্জার যদি লন্ডন বা ইউরোপের যে কোনো কানেকশন ফ্লাইট যদি নেয়, তাহলে কিন্তু এটা কোনো লোকসান হওয়ার বিষয় নয় যে একটা ফ্লাইট আসলো, কোনো প্যাসেঞ্জার আবার খালি চলে গেলো। ইউরোপ কানেক্টিং যদি করা হয়, তাহলে আমি মনে করব এটা এমন বড় জটিল কিছু নয়, এটা খুব সহজে যদি বিনিয়োগের দ্বার খুলে যায়। আর বিনিয়োগের সাথে যদি আমাদের যে রাষ্ট্রীয় পর্যায়ে স্টেট যখন এগ্রিমেন্ট যাব, তখন যদি এই কথাটা শর্ত থাকে যে আমাদের কনসুলেট অফিস
ফুল এম্বাসি অফিস প্লাস আমাদের ডাইরেক্ট ফ্লাইট যোগাযোগটা। আমাদের আছে মানুষ, তাদের আছে জমি, এই দুটো যোগসূত্র ঘটানোর জন্য আপনার কাছে কি কৌশল আছে? হ্যাঁ, শুধু এর সাথে আমি আরেকটা জিনিস যোগ করব, তাদের আছে জমি এবং তাদের আছে র ম্যাটেরিয়ালস, তাদের আছে ইউটিলিটি, আর আমাদের আছে অভিজ্ঞতা, টেকনোলজি আর হলো জনবল। এই দুই শক্তিকে যদি আমরা এক করতে পারি তাহলে আমরা আগামী দিনে ইউরোপের পুরো বাজারকে আমরা ইনশাল্লাহ দখল করতে পারবো। সেটা বাংলাদেশ আগামী দিনে 100 না, চায়না যেটা $200 বিলিয়ন নিয়ে প্রথম অবস্থানে আছে, আমরা 34-35 বিলিয়ন দ্বিতীয় অবস্থানে। আমরা মনে হয় চায়নার কাছাকাছি আমরা যেতে পারবো। আপনারা জানেন সম্প্রতিকালে চায়নাতে গ্যাস সংকটের কারণে, বিদ্যুৎ জ্বালানি সংকটের কারণে তাদের টেক্সটাইল আজকে রেশনিংভাবে চলছে সপ্তাহে 2 দিন। ইভেন তো আপনি ইন্ডিয়াতে গতকাল দেখলাম যে আহমেদাবাদেও তাদের কয়লা ভিত্তিক গ্যাস প্ল্যান্টগুলি বন্ধ হওয়ার কারণে সেখানে বিদ্যুৎ কিন্তু রেশনিং হয়ে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের অভিজ্ঞতা, বাংলাদেশের টেকনোলজি, আমাদের যেই আমরা র মেটেরিয়ালস উৎপন্ন না করে আমরা যে অবস্থানে পৌঁছেছি, এত ঝড় ঝন্ডার সাথে যুদ্ধ করে, এত কিছু বাধার সাথে যুদ্ধ করে বাংলাদেশের পোশাক শিল্প, বাংলাদেশের টেক্সটাইল ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি যে অবস্থানে আছে, এটা আমাদের দীর্ঘ এই 40 বছরের অভিজ্ঞতাটাকে আমরা যেন এক্সপার্টিস হিসেবে কাজে লাগাতে পারি। জি, জনাব লিয়াকত আলী, আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাই, পর্যটন একটা বড় মাধ্যম, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সে দেশের সম্পর্কে জানা, কৃষ্টি কালচার সম্পর্কে অভিজ্ঞতা নেওয়া। বাংলাদেশ এবং উজবেকিস্তানের মধ্যে পর্যটন খাতে একটা সেবা বিনিময়ের একটা পরিকল্পনা রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়েছে সেখানকার যে ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলে যে পর্যটন সম্ভাবনাগুলো গড়ে উঠেছে, বাংলাদেশ কি সেখান থেকে কোনো অভিজ্ঞতা নিতে পারে কি না, কিংবা দুই দেশের মধ্যে বিনিময়টা কিভাবে হতে পারে? ডেফিনেটলি এটা যদিও আমার সেক্টরের কোশ্চেন না, তারপরেও একটা ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ হলো আপনি দেখেন ইতিমধ্যে খোকন ভাই বলছে, যদি আমরা ইতিহাস দিক দিয়ে দেখি, ধর্মীয়ভাবে দেখি, উজবেকিস্তান কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি কান্ট্রি, হ্যাঁ, এবং আমরা মুসলিম প্রধান দেশ, ওরাও মুসলিম প্রধান দেশ। তো দুই দেশের কালচার এবং দুই দেশের যে পর্যটনের নেচার কিন্তু অলমোস্ট সেম। তো এই যেমন ইমাম বুখারি শরীফ লিখেছেন, আমাদের কাছে খুবই একজন ইম্পর্টেন্ট পার্সন উনি। অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের দেশের মানুষ কিন্তু তার যে জন্মস্থান, তার যে সমাধি এবং তার যে জাদুঘর, এগুলো কিন্তু অনেকেরই উৎসাহ যে না আমরা ওইটা দেখতে পারি, অনেক কিছু হয়তো সৌভাগ্যবান মনে করে। ঠিক একইভাবে কিন্তু ওরা কিন্তু ল্যান্ড ব্লক একটা কান্ট্রি, দে হ্যাভ নো এনি সি। সো আমাদের দেশে কিন্তু অনেক মানে কক্সবাজারের মতো আমাদের যেটা আমরা বলি যে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ আমাদের সি সাইট রয়েছে। তো এই দুই দেশেই কিন্তু আমরা এই পর্যটনে আমরা দুই দেশের উইংস শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু পর্যটন শিল্পকে আমরা এগিয়ে নিতে পারি, আমার কাছে যেটা মনে হয়েছে। আপনি মনে হয় এই ব্যাপারে কিছু বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, আমার বক্তব্য হলো সেন্ট্রাল এশিয়া ঐতিহাসের একটি বিশাল প্রসিদ্ধ দেশ। ফারগান সাম্রাজ্য থেকে একসময় মোগলরা গিয়েছিলেন ভারতবর্ষকে, তারা 300 বছর প্রায় 3.25 শাসন করেছিলেন। এখানে জন্ম হয়েছিলেন ইবনে সিনার, এখানে জন্ম হয়েছে ইমাম বুখারীর, এখানে জন্ম হয়েছিলেন আপনারা যদি বলেন আমির তৈমুর, যাকে তৈমুর নামে ভারতবর্ষ চিনে। অনেক বিখ্যাত লোকের একসময় সেন্ট্রাল এশিয়া থেকে সারা পৃথিবী শাসন করেছিলেন। তৈমুর লঙেরই আরেক বংশধর হালাকু খান, চেঙ্গিস খান, মালাকু খানরা, অটোমান সাম্রাজ্যের শুরুটা অনেকটা এখান থেকে। সেই দিক থেকে তাদের আছে সুন্দর পাহাড় পর্বত, অনেক সুন্দর প্রণালী, আমার আছে বিশাল সমুদ্র সৈকত। সুতরাং একদিকে সুফি সাধকের দেশ হইল সেই উজবেকিস্তান, আমরা ধর্মের অনুভূতি নিয়ে যাব সেই দেশে ঘুরতে, তারা আসবে বিশাল জলরাশি সমুদ্র সৈকত দেখতে আমার দেশে। সুতরাং এই যে আদান প্রদানের ভাব প্রদানের দেশ, তার পর্বতমালা এবং তার প্রণালী দেখতে আমরা যাব, তার ইতিহাস দেখতে আমরা যাব, তারা আসবে আমার জলরাশি দেখতে, বিশাল সৈকত। আমরা মনে করি এই দুই দেশের সম্পর্ক অনেক সুন্দর হবে পর্যটনের দিক দিয়েও। জনাব মোহাম্মদ আলী খোকন এবং জনাব লিয়াকত আলী, আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে সরাসরি যোগ দিয়ে এই আলোচনাকে প্রাণবন্ত করার জন্য। নিশ্চয়ই আমরা করোনা পরবর্তী সময়ে আরও অনেককে সাথে নিয়ে এই ধরনের আলোচনায় যুক্ত হতে পারবো এবং বাংলাদেশও তার নতুন নতুন সম্ভাবনার যে দুয়ার, সেগুলো উন্মোচিত হতে থাকবে। আজ এ পর্যন্তই। আগামী শনিবার একই সময়ে হাজির হবে বিস্টক নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।